আজকের গল্প রাগের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসা। সেদিন বিকেলটা শেষ হওয়ার পথে। সময় তখন ঠিক 6:30। শহরের এক কোণে, যেখানে গাড়ির আওয়াজ একটু কম, সেইখানে অভি আর শ্রেয়ার ফ্ল্যাট বাড়িটি আছে। আকাশটা এখনো পুরোপুরি কালো হয়নি। পশ্চিম দিকে কমলা আর হালকা লালচে রঙের একটা নরম আভা মেখে আছে, যেন দিনটা ক্লান্ত হয়ে আলতো করে বিদায় জানাচ্ছে। এই পরিবেশটাতেই একটা চাপা আলস্য আর স্নিগ্ধতা মিশেছিল। তাদের ফ্ল্যাটটা একটা মাঝারি আকারের অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের 3 তলায়। ফ্ল্যাটটা বেশ সাদামাটা, কিন্তু শ্রেয়ার হাতের ছোঁয়ায় তাতে একটা আলাদা মেজাজ যোগ হয়েছে। শ্রেয়া আদর করে ফ্ল্যাটের নাম দিয়েছে শান্তিনিকেতন। ফ্ল্যাটটা ছিল প্রায় 700 বর্গফুটের। দেয়ালগুলোতে হালকা হলুদ রঙের প্রলেপ। এই রঙটা শ্রেয়া বেঁচেছিল, কারণ তার মতে হলুদ রঙটা মনে আশা আর শান্তি দেয়। এই মুহূর্তে বাইরের শেষ আলো আর ভেতরের হালকা বাল্বের আলো মিশে গিয়ে দেয়ালগুলোতে একটা মায়াবী আভা তৈরি করেছে। বসার ঘরটা ছিল তাদের জীবনের কেন্দ্র, কিন্তু সেখানে প্রবেশ করলেই বোঝা যেত এখানে অভি আর শ্রেয়ার দু ধরনের জীবন এসে মেশে। ঘরের মধ্যে যে বসার সোফা সেটটা ছিল, সেটি গাঢ় সবুজ রঙের ফ্যাশন। এখন পুরনো হলেও কাঠগুলো ছিল খুব মজবুত সেগুন কাঠের। এই সোফাটা প্রায় 10 বছর ধরে তাদের পরিবারের সঙ্গী। শ্রেয়া খুব যত্ন করতো সোফাটার। কভারগুলো সবসময় পরিষ্কার থাকতো, তবে সোফার হাতলের কাছে একটা জায়গায় ঘষা লেগে সামান্য রোঁয়া উঠে গেছিল। অনেক পুরনো স্মৃতি বহন করতো সেই দাগ। ঘরের এক কোণে দাঁড় করানো ছিল অভির বাবার দেওয়া একটি লম্বাটে কাঠের আলমারি বা বুক সেলফ, যার বয়স প্রায় 20 বছর। কাঠের পাল্লাগুলো সামান্য ক্যাচ শব্দ করত, যেন একটা পুরনো দিনের গোপন কথা বলতে চাইছে। ভেতরের বইগুলোর পাতা ছিল হলদেটে, আর সেগুলোর ভাঁজে ভাঁজে জমেছিল পুরনো কাগজের একটা মিষ্টি চেনা গন্ধ। এই বইগুলোই প্রমাণ করত বাইরে কঠোর হলেও অভির ভেতরে একটা সংবেদনশীল মন ছিল। সোফার ঠিক ওপরে টাঙানো ছিল তাদের বিয়ের দিনের একটি বড় ছবি। ছবিতে তাদের হাসি মুখ, মালা বদল করার মুহূর্ত। ছবিটা ছিল প্রায় 4 বছরের পুরনো। শ্রেয়া প্রতিদিন সকালে এই ছবির কাজটা নরম কাপড় দিয়ে মুছে দিত, যেন সেই হাসিটা সবসময় সতেজ থাকে। বসার ঘরের সরু দরজা দিয়ে বারান্দায় গেলেই এক স্নিগ্ধ পরিবেশে মন জুড়িয়ে যেত। বারান্দাটা ছিল শ্রেয়ার মনের শান্তি খুঁজে পাওয়ার জায়গা। সেখানে নানা আকারের মাটির টবে গাছ লাগানো। টবগুলো দেখতে সাদামাটা হলেও সেগুলোতে ছিল মাটির স্পর্শ। একটা 3 বছর বয়সী তুলসী গাছ ছিল সেখানে। তার পাতাগুলো সবসময় সতেজ। তুলসীর মিষ্টি গন্ধটা সন্ধ্যার বাতাসে ভেসে আসতো। পাশে কিছু গাঁদা ফুলের গাছ। তাদের উজ্জ্বল হলুদ আর কমলা ফুলগুলো যেন ছোট্টবেলার স্মৃতি মনে করিয়ে দিত। সময় তখন ঠিক 6:40। বাইরে দরজা খোলার চেনা আওয়াজ হলো। অভি ফিরেছে। তার পরনে ছিল সারাদিনের অফিসের পোশাক। সাদা শার্টটা কুঁচকে গেছে, কলারের কাছে হালকা ঘামের ছাপ। তার কালো চোখ দুটো ক্লান্তিতে আর হতাশায় লালচে দেখাচ্ছিল। কপালে একটা গভীর ভাঁজ। এই ভাঁজটা রাগের চেয়ে বেশি ছিল হতাশার চিহ্ন। তার হাঁটার ভঙ্গিতে কোনো তেজ ছিল না, যেন সে কাঁধে একটা অদৃশ্য ভারী বোঝা নিয়ে ঘরে ঢুকছে। কারণ আজ তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রজেক্টটা বাতিল হয়ে গেছে। অভির মনের ভেতরে তখন কেবল একটা কথাই ঘুরছিল, আমি ফেল করলাম। সবাই আমাকে দুর্বল ভাববে। এই পরাজয়ের মুখ আমি কাউকে দেখাতে পারবো না। আমি দুর্বল নই। এই রাগটা সে বাইরে দেখাতে পারল না, কিন্তু এই রাগ এখন তার ভেতরের সমস্ত শান্তি কেড়ে নিতে প্রস্তুত। শ্রেয়া রান্নাঘর থেকে বেরিয়ে এলো। তার মুখে দিনের শেষে স্বামীকে দেখার সেই সহজ আনন্দ। তার হাতে একটা ট্রে, দুটো সাদা সিরামিকের কাপে ধোয়া ওঠা কফি। কফির পরিচিতি সুবাসটা যেন ঘরের বাতাসকে উষ্ণ করে তুলল। এসে গেছো? খুব টায়ার্ড লাগছে তাই না? এই নাও কফিটা নাও, একটু আরাম পাবে। শ্রেয়া খুব নরম আর শান্তভাবে বলল। শ্রেয়ার এই শান্তি আর স্বাভাবিকতাটাই অভির ভেতরের জমে থাকা রাগটাকে আগুন ধরিয়ে দিল। তার মনে হলো সে বাইরে এত বড় একটা অপমান আর যুদ্ধ করে এলো, আর এই মানুষটা এত শান্ত। তার কষ্টের কোনো মূল্যই নেই যেন। অভি কোনো ভূমিকা ছাড়াই তার দিকে তাকিয়ে প্রায় চিৎকার করে উঠল। বারান্দায় থাকা পাখিগুলো যেন চমকে উঠল। কফি দিয়ে কি হবে? আজ সব শেষ। তুমি জানো না আজ কি হয়েছে? আমার কোনো কিছুতে কেন তুমি মনোযোগ দাও না? এই ঘরটা, এই ঘরটা সবসময় এরকম বিশৃঙ্খল কেন থাকে? শ্রেয়া যেন পাথরের মতো থমকে গেল। তার হাতে থাকা ট্রের কফি সামান্য ছলকে উঠল। বিশৃঙ্খল?
তার ঘরটা সবসময় সাজানো গোছানো থাকে। এই কথাটা তার বুকে যেন একটা ছুরির মতো বিঁধল। তার চোখ দ্রুত জলে ভরে উঠল। অভি থামল না। সে রাগের মাথায় তার ভারী চামড়ার ফাইল ব্যাগটি সোফার ওপর সশব্দে ছুঁড়ে মারল। তারপর সে রান্নাঘরের দিকে আঙুল তুলে বলল, কাল থেকে আমি আর এই কফি খাবো না। কোনো কিছু তোমার ঠিক থাকে না? এই বলেই সে দ্রুত নিজের বেডরুমের দিকে চলে গেল। তার পায়ের শব্দে যেন পুরো ফ্ল্যাটটা কেঁপে উঠল। শ্রেয়া কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল। তার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল, কিন্তু সে দ্রুত নিজেকে সামলে নিল। সে জানে এই রাগটা শ্রেয়াকে আঘাত করার জন্য নয়, এটা অভির ভেতরের যন্ত্রণা। শ্রেয়ার মন তাকে বলল, এই মানুষটা বাইরে কোথাও দাঁড়াতে পারেনি, হেরে গেছে। ওর কোনো বন্ধু বা সহকর্মী ওর এই দুর্বলতা দেখলেও ওকে ছেড়ে দিত। ও আমাকে সবচেয়ে বেশি বিশ্বাস করে, তাই আমার কাছে এসে এমন ভাঙা মানুষ হিসেবে নিজেকে দেখালো। শ্রেয়া টেবিল থেকে ছলকে যাওয়া কফিটা মুছে নিল। তারপর খুব শান্তভাবে ট্রেটা রান্নাঘরে রেখে দিল। সে জানে এই মুহূর্তে তার কাজ হলো নীরবতা বজায় রাখা এবং শান্ত পরিবেশ তৈরি করা। সে সোফায় এসে বসলো এবং দেওয়ালে টাঙানো তাদের হাসিমুখের ছবিটার দিকে তাকিয়ে রইল। তার মনে হলো এই মানুষটাকে সে নিঃশর্ত ভালোবাসার প্রতিজ্ঞা করেছে, তাই তার সবচেয়ে খারাপ দিকটাকেও তাকেই বহন করতে হবে। প্রায় ১ ঘন্টা ধরে অভি বেডরুমে একা ছিল। তার রাগটা এখন পুরোপুরি নেমে গেছে, কিন্তু তার জায়গায় এসেছে তীব্র অপরাধবোধের যন্ত্রণা। সে বিছানায় শুয়ে ছটফট করছিল। তার কানে বারবার বাজছিল তার বলা কটু কথাগুলো। আর মনে পড়ছিল শ্রেয়ার সেই ছলকে ওঠা কফি আর বিষণ্ণ চোখ। রাত তখন ৮টা ৩০ মিনিট। অভি আর থাকতে পারল না। সে খুব সন্তর্পণে ঘর থেকে বের হলো। সে দেখল শ্রেয়া সোফায় বসে নেই। সে বারান্দার দিকে এগিয়ে গেল। বারান্দার বাঁশের চেয়ারটায় শ্রেয়া বসেছিল, তার পাশে তুলসী গাছটা। অভি তার পাশে এসে দাঁড়ালো। বাইরের আকাশ এখন পুরোপুরি কালো, কিন্তু বারান্দার হালকা আলোয় শ্রেয়ার মুখটা শান্ত দেখাচ্ছিল। অভি খুব চাপা ভাঙা স্বরে ডাকলো, শ্রেয়া। শ্রেয়া মুখ না তুলেই খুব শান্তভাবে উত্তর দিল, হ্যাঁ বলো। তার এই স্বাভাবিক উত্তর অভির জন্য ছিল একটা বিশাল স্বস্তি, যেন সে জানে তার স্বামী এখন নিজেকে প্রকাশ করবে। অভি সাহস পেল। সে বারান্দার রেলিং ধরে দাঁড়ালো। আমার আমার খুব খারাপ লাগছে। আমি আজ আবার ফেল করলাম, এই প্রথম। অভি আমি ব্যর্থ না বলে বলল, আমার খুব খারাপ লাগছে। এটা ছিল পরিবর্তনের শুরু। শ্রেয়া সঙ্গে সঙ্গে উঠে অভির পাশে এসে দাঁড়ালো। সে কোনো অভিযোগ না করে অভির কাঁধে খুব আলতো করে হাত রাখলো। আমি জানি তোমার কষ্ট হচ্ছে, তুমি তো খুব পরিশ্রম করেছিলে। অভি মাথা নিচু করে বলল, আমি জানি আমি তোমার ওপর খুব বাজে ব্যবহার করেছি, কিন্তু আমি জানি না কোথায় যাব, কাকে বলবো। আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি, তাই হয়তো তোমার ওপর এই রাগ দেখানোর সাহস পাই। এটা আমার অসহায়তা। শ্রেয়া এবার অভির হাত ধরে তাকে তার দিকে ফেরালো। শোনো অভি, শ্রেয়া খুব নরম কিন্তু দৃঢ় গলায় বলল, তুমি আমাকে ভালোবাসো বলেই রাগ দেখাও। এই কথাটা আমার কাছে কষ্ট দেয়। তোমার রাগ নিয়ন্ত্রণের সফলতা হলো তোমার আসল সফলতা। এর জন্য কোনো তাড়াতাড়ি সফলতা আসবে না। এর জন্য একটা নিয়ম করো, যখনই খুব রাগ হবে আমার কাছে আসার আগে দরজার বাইরে অথবা গাড়ির ভেতরে ৫টা মিনিট দাঁড়াবে। এই ৫ মিনিটে তুমি শুধু গভীর শ্বাস নেবে আর মনে মনে বলবে, আমি ভালোবাসি, আমি শান্ত। এটা তোমার আর আমার জন্য একটা ছোট্ট চ্যালেঞ্জ। যদি প্রতিদিন শুধু ৫ মিনিট করে নিজেকে আটকাতে পারো, তবে দেখবে ১ মাসের মধ্যে অনেকটা পরিবর্তন এসে গেছে। অভি স্তব্ধ হয়ে গেল। সে বুঝতে পারল তার দরকার ছিল রাগ ঝেড়ে ফেলার সফলতা নয়, বরং রাগটাকে ধরে রাখার সফলতা। তারা দুজন প্রতিজ্ঞা করল, এবার তারা একসাথেই এই পথে হাঁটবে। তারা স্থির করল, রাগ হলে অভি আর চিৎকার করবে না, বরং শ্রেয়াকে এসে বলবে, আমি হতাশ, আমাকে শক্ত করো। পরের দিন থেকেই তাদের ১ মাসের চ্যালেঞ্জ শুরু হলো। অভি তার অফিসে প্রতিদিনের কঠিন চাপ সামলাতো। প্রথম সপ্তাহে অভি প্রায় প্রতিদিনই সফল হলো। যখন তার রাগ হতো তখন সে ফ্ল্যাটের দরজার বাইরে ফুটপাতে থাকা পুরনো বটগাছের নিচে গিয়ে দাঁড়াতো। গাছটা ছিল প্রায় ২৫ বছরের পুরনো। তার শেকড়গুলো মাটির ওপর ছড়িয়ে ছিল। অভি ঘড়ি দেখত, চোখ বন্ধ করে গভীর শ্বাস নিত। সে মনে মনে বলতো, আমি ভালোবাসি, আমি শান্ত। প্রথম দিন ঘরে ঢুকে সে শান্তিতে শ্রেয়াকে জড়িয়ে ধরে বলেছিল, তোমার ৫ মিনিটের ওষুধ কাজ করেছে। তাদের বসার ঘরের সেই নীরবতা আর অশান্তির সাক্ষী হতো না, এখন সেখানে ছিল শান্তির গুঞ্জন। কিন্তু দ্বিতীয় সপ্তাহে একদিন অভির অফিসে প্রচণ্ড ঝামেলা হলো। রাগে তার শরীর কাঁপছিল। সে ৫ মিনিটের কথা ভুলে গেল এবং দ্রুত ঘরে ঢুকে
টেবিলে রাখা কাচের পেনদানিটি ছুঁড়ে ফেলে দেয়। সেই পেনদানিটি ছিল তাদের একটি বিশেষ স্মৃতি। পেনদানিটি ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। পেনদানির কাঁচ ভাঙার শব্দে ঘরের শান্তি ছিন্ন ভিন্ন হলো। শ্রেয়া এবারও চিৎকার করেনি, সে শুধু মেঝেতে বসে ভাঙা কাজগুলো কুড়িয়ে নিতে শুরু করলো। অভি সাথে সাথে তার পাশে বসে অপরাধ বোধে ভেঙে পড়ল। শ্রেয়া তার হাত ধরে বলল, ভেঙে যাওয়া জিনিস জোড়া লাগানো যায় না অভি, কিন্তু মনটাকে তো জোড়া লাগানো যায়। তুমি কাল আবার চেষ্টা করো, আমি তোমাকে ছেড়ে যাচ্ছি না। এই কথাগুলো অভির কাছে ছিল সবচেয়ে বড় শক্তি। এই ঘটনার পর অভি একটা নতুন কৌশল নিল। রাগ হলে সে দরজার বাইরে দাঁড়িয়ে একটা ভয়েস নোট রেকর্ড করত, যেখানে সে তার হতাশার কথা বলতো। এই নোটগুলো সে পরে ডিলিট করে দিত, কিন্তু তার রাগটা যেন একটা অদৃশ্য বাক্সে ভরে দেওয়া হতো। 4 সপ্তাহ পর তাদের 1 মাসের চ্যালেঞ্জ শেষ হলো। শেষ দিন অভি অফিসে একটি বড় প্রজেক্টে চরম ব্যর্থ হলো। এতদিনের চেষ্টার পর আবার ব্যর্থতা। কিন্তু এবার অভি আর 5 মিনিটের জন্য নয়, প্রায় 10 মিনিট দরজার বাইরে দাঁড়িয়ে রইল। সে ভেতরের রাগের সাথে দীর্ঘ লড়াই করলো। সে শ্বাস নিল, তুলসী গাছের দিকে তাকালো আর নিজেকে শান্ত করলো। 10 মিনিট পর সে দরজা খুলল। শ্রেয়া তাকে দেখে এগিয়ে এলো। অভি সোফার ওপর বসে দুহাত দিয়ে মুখ ঢাকলো। সে আর চিৎকার করলো না। আমি ফেল করলাম শ্রেয়া, অভি কেঁদে বলল। আমি আজ আবার ফেল করলাম, সব শেষ। শ্রেয়া তাকে শক্ত করে ধরে বলল, শোনো অভি, তুমি প্রজেক্টে হারতে পারো, কিন্তু সম্পর্কে হারোনি। তুমি আজ ঘরে এসে চিৎকার করোনি, তুমি আজ আমাকে আঘাত করোনি, তুমি তোমার মন খারাপটা আমার সাথে ভাগ করে নিয়েছো। শ্রেয়া হাসল। এইটাই হলো আমাদের আসল সফলতা। তুমি আজ রাগটাকে নয়, ভালোবাসা আর ভরসাকে বেছে নিয়েছো। অভি বুঝল তার তাড়াতাড়ি সফলতারও আকাঙ্ক্ষাটাই ভুল ছিল। সফলতাটা এসেছে ধীরে ধীরে, 1 মাসের ধৈর্য আর প্রতিদিনের ছোট ছোট চেষ্টায়। এখন অভি খারাপ দিন পার করে এসে আর রাগ দেখায় না। সে ঘরে ঢুকেই শ্রেয়াকে জড়িয়ে ধরে শুধু একটা কথা বলে, আমার আজ খুব খারাপ গেছে, আমাকে শক্ত করো। অভি তখন শ্রেয়াকে বলল, আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি বলেই তোমার ওপর রাগ দেখাতাম। এই কথাটা সত্যি নয়, সত্যিটা হলো আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি বলেই তোমাকে সবথেকে বেশি ভরসা করি, আর তাই এখন তোমার কাছে এসে কেবল শান্তি খুঁজে পাই। তারা দুজন উপলব্ধি করল ভালোবাসা হলো সেই নিরাপদ আশ্রয়, যেখানে নিজের রাগ নয়, বরং শুধু নিজের দুর্বলতা প্রকাশ করে শান্তি খুঁজে পাওয়া যায়। তাদের শান্তিনিকেতনের ফ্ল্যাটটা এখন সত্যি শান্তি আর ভালোবাসার প্রতীক। ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো গল্পটা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে নোটিফিকেশান আপনি প্রথম পান আমার এই চ্যানেলের গল্পের।